সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সকলকে রানা রিডিং রুম চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব সরীসৃপ নিয়ে। আগের পর্বে তোমরা দেখেছো, আমার সাথে পড়েছো কি উভচর, 4 নম্বরটা পড়েছো, 4 নম্বর শ্রেণী উভচরের যে ব্যাংকটা, কোনো ব্যাংক, তোমরা এটা কিন্তু পড়েছো। এখন আজকের পর্বতে তোমরা কি দেখবে? আজকের পর্বতে তোমরা শিখতে পারবা সরীসৃপ 5 নাম্বার পড়বে, 5 নাম্বার শ্রেণী এটা। সরীসৃপ কি? সরীসৃপ প্রাণীটা হলো টিকটিকি। টিকটিকি হলো একটি সরীসৃপ প্রাণী। এরা কিসে ভর করে চলে? দেখো, প্রথম নম্বর বৈশিষ্ট্য হলো এরা বুকে ভর করে চলে। এরা কিসে ভর করে চলে? বুকে। এই যে এরা কিন্তু এই যে বুকে ভর করে চলে। 2 নম্বর কি? 2 নম্বর হলো ত্বক শুষ্ক ও আইসযুক্ত। ত্বকটা কিন্তু ওদের শুষ্ক এবং আইসযুক্ত। 3 নম্বর বৈশিষ্ট্য কি? 4 পায়েই 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। 4 পায়েই কিন্তু ওদের 5টি করে নখরযুক্ত আঙ্গুল আছে। উদাহরণ কি কি দেখো? উদাহরণ হলো টিকটিকি, কুমির, সাপ। সাপেরও কিন্তু পা আছে। অনেকেই কিন্তু তা জানো না, সাপেরও কিন্তু পা রয়েছে। ওদেরও কিন্তু 4টি পা রয়েছে। এবং 6 নম্বর শ্রেণীতে পড়ি। 6 নম্বর শ্রেণী হলো পক্ষীকুল বা এবেস। পক্ষীকুল হলো সাধারণ বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। দেহ পালকে আবৃত। দেহ কি? পালকে আবৃত। 2 নম্বর আছে 2টি ডানা, 2টি পা ও 1টি চক্ষু আছে। এরপরে দেখতে পাচ্ছ ফুসফুসের সাথে বায়ু থলি থাকায় সহজে উড়তে পারে। ফুসফুসের সাথে কি? বায়ুথলি থাকায় সহজে কি? উড়তে পারে। পাখিরা কিন্তু সহজেই উড়ে। এবং এরপরে দেখতে পাচ্ছ উষ্ণ রক্তের প্রাণী। এরা হলো উষ্ণ রক্তের প্রাণী। এরপরটা কি? হাড় শক্ত, হালকা ও ফাঁপা। হাড় কি? হাড় হলো শক্ত এবং হালকা ও ফাঁপা। ওকে, এদের উদাহরণ দেখো কি কি দিয়েছে। উদাহরণ দিয়েছে কাক, দোয়েল, হাঁস, আর অনেক উদাহরণ। তোমরা তো এটা জানোই কি কি উদাহরণ, আর অনেক উদাহরণ। এই যে দেখো, ধরো দোয়েল, এখানে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য ঠিকই রয়েছে। দেখো, 1 নম্বর বৈশিষ্ট্য কি? দেহ পালকে আবৃত। এদের কিন্তু দেহ কিন্তু এই যে এগুলো পালকে আবৃত। 2 নম্বর কি? ডানা 2টি পা, দুটি দানা। এই যে দেখো, একটি ডানা, ওই সাইডে আরেকটি ডানা। ডানা 2টি, পা 2টি পা, বুঝছো? এই যে দেখো, একটি পা, এই যে আরেকটি পা, 2টি পা ও 1টি চোখ। এই যে 1টি চোখ দেখতে পাচ্ছ তোমরা সবাই। এবং ফুসফুসের সাথে বায়ুথলি থাকায় সহজে উঠতে পারে। এই যে এই জায়গায় বায়ুথলি, এই সহজে উঠতে পারে। উষ্ণ রক্তের প্রাণী। এরা খুবই উষ্ণ রক্তের প্রাণী। ওকে, এরা হলো উষ্ণ রক্তের প্রাণী। এবং এরপরে রয়েছে কি? হাড় শক্ত ও ফাঁপা। তোমরা এগুলো কিন্তু জানো। এরপরে দেখো কি? 7 নম্বর শ্রেণী কি? স্তন্যপায়ী। 7 নম্বর শ্রেণী কি? স্তন্যপায়ী বা ম্যামেলিয়া। এদের সাধারণ বৈশিষ্ট্য হলো দেহ লোমে আবৃত। দেহ কি আবৃত? দেহ কিন্তু এই যে লোমে আবৃত। এরপরে দেখতে পাচ্ছ, এরপরে কি? স্তন্যপায়ী কি? স্তন্যপায়ী প্রাণীরা সন্তান প্রসব করে। এদের কিন্তু সন্তান প্রসব করে, তবে এর ব্যতিক্রম আছে, যেমন প্লাটিপাস। এরপরে দেখো উষ্ণ রক্তের প্রাণী। এটাও কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। উষ্ণ রক্ত কি? গরম রক্তের প্রাণী। এরপরেরটা কি? চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। মানে কি? চোয়ালটা কি? আগের পর্বে তোমরা জেনেছো, চোয়াল হলো এই যে মুখ। মানুষেরও কিন্তু চোয়াল রয়েছে। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে। চোয়ালে কি থাকে? বিভিন্ন ধরনের দাঁত থাকে। এরপরে কি? শিশুরা মাতৃ দুধ পান করে বড় হয়। শিশুরা কি করে বড় হয়? মাতৃ দুধ পান করে বড় হয়। এরপরে কি? হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। হৃৎপিণ্ড কি? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। এরপরেরটা কি? ত্বক বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান।
ত্বকটা কি বিভিন্ন রকমের গ্রন্থি বিদ্যমান। এদের উদাহরণ দেখো, উদাহরণ হলো মানুষ, উট, বাঘ। মানুষেরও কিন্তু এই যে লোম রয়েছে, হাতে লোম, পায়ে লোম, অনেকের হাত পায়ে লোম রয়েছে। এরপরে দেখো মানুষও কিন্তু উষ্ণ রক্তের প্রাণী। চোয়ালে বিভিন্ন ধরনের দাঁত থাকে, মানুষেরও থাকে। আমি আগে বলছি শিশুরা মাতৃ দুগ্ধ পান করে বড় হয়, মানে মায়ের দুধ পান করে বড় হয়, এটা মানুষের ক্ষেত্রে। এবং হৃৎপিণ্ডের চারপাশে মানে মানুষের ক্ষেত্রেও মিল রয়েছে, পশুদের ক্ষেত্রেও মিল রয়েছে। এরপরে দেখো এই যে দেখো বাঘ, উট, সবই কিন্তু ঠিকই। আমি এই যে দেখো বাঘের উদাহরণ কিন্তু তোমাদেরকে আমি দেখিয়েছিলাম। এখানে আবার লেখাও আছে বাঘ 1.17 নম্বর চিত্র। এরপরে একটি কাজ দেওয়া রয়েছে। এই যে কাজটি হলো কি দেখো, তোমরা 5 জনের একটি করে দল গঠন করো। এবার মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো ও লিপিবদ্ধ করো। কি করতে বলছে? তোমরা 5 জনের একটি দল গঠন করবা, এরপরে মেরুদণ্ডী ও অমেরুদণ্ডী প্রাণীদের চার্ট দেখে এদের বৈশিষ্ট্য নির্ণয় করো এবং লিপিবদ্ধ করো। বৈশিষ্ট্যগুলো নির্ণয় করে এবং লেখো, এটাই। এবার তোমরা শ্রেণীতে উপস্থাপন করো এবং তোমাদের স্যারের সামনে নিয়ে যাও এবং সবার সামনে উপস্থাপন করো। এরপরে কি সকল দলের লেখা বৈশিষ্ট্যের সাথে তোমাদের লেখা বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নাও। তোমাদের ক্লাসে তো আর তোমরা একা একা থাকবে না, অনেকেই থাকবে। সবাই কিন্তু 5 জন করে দল গঠন করে ওরা বৈশিষ্ট্য লিখবে, ওদের সাথে মিলিয়ে নাও। এরপরে পাঠ কি? পাঠ 9, শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। শ্রেণীবিন্যাসের কি প্রয়োজনীয়তা? কত নাম্বার পেজ? পেজ নং 9 নাম্বার পেজ। ওকে, 9 নাম্বার পেজের মধ্যে তোমরা দেখতে পারতেছো কি? 9 নাম্বার পেজের মধ্যে দেখতে পারতেছো যে ওয়েট, হ্যাঁ, এখন লক্ষ্য করো, প্রাণীকে পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। প্রাণীকে কি পৃথকভাবে শনাক্ত করা অসম্ভব ব্যাপার। তোমরা যারা যারা বইটি ডাউনলোড করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে আমি ভিডিও নিয়ে আসবো। এরপরে কি কেবলমাত্র শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে এই কাজটি করা সম্ভব হয়। কি করে? শ্রেণী বিন্যাসকরণ পদ্ধতি অবলম্বন করে। একটি প্রাণী শনাক্ত করতে হলে প্রধানত 7টি ধাপ এর বৈশিষ্ট্যগুলো মিলিয়ে নিতে হয়। এই ধাপগুলো কি? এই ধাপগুলো হলো জগৎ, কিংডম; পর্ব, পাইলুম; শ্রেণী, ক্লাস; বর্গ, অর্ডার; গোত্র, ফ্যামিলি; গণ, জিনাস; উপপ্রজাতি, স্পেশাল। অনেক সময় পর্বকে উপপর্ব বা সাবপাইলুম এ ভাগ করা হয়। কিসে ভাগ করা হয়? অনেক পর্বকে সাবপাইলুম এ ভাগ করা হয়, উপপর্ব বা সাবপাইলুম। আবার দেখতে পাচ্ছ শ্রেণীবিন্যাসের সাহায্যে বিজ্ঞানসম্মত উপায়ে সহজে, অল্প পরিশ্রমে ও অল্প সময়ে পৃথিবীর সকল প্রাণী এবং প্রাণী সম্বন্ধে জানা ও নতুন প্রজাতি শনাক্ত করতে শ্রেণীবিন্যাস অপরিহার্য। প্রাণীকুলের মধ্যে পারস্পরিক সম্পর্কের বিভিন্ন তথ্য ও উপাত্ত পাওয়া যায়। ধীরে ধীরে প্রাণীকুলের মাঝে ও পরিবর্তন ঘটছে। এটা কোথায়? এই যে ঘটেছে বা ঘটছে, সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। অসংখ্য প্রাণীকুলকে একটি নির্দিষ্ট রীতিতে বিন্যস্ত করে গোষ্ঠীভুক্ত করা যায়। কি করা যায়? গোষ্ঠীভুক্ত করা যায়। কি প্রাণীর মধ্যে মিল অমিলের ভিত্তিতে পরস্পরের মধ্যে সম্বন্ধ আবিষ্কার করা যায়। প্রাণী সম্পর্কে সামগ্রিক ও পরিকল্পিত জ্ঞান অর্জন করা যায়। যেমন সব
এককোষী প্রাণীকে একটি পর্বে এবং বহুকোষী প্রাণীদের 9টি পর্বে ভাগ করা হয়। এককোষী প্রাণীকে কি পর্বে ভাগ করা হয়? একটি পর্বে ভাগ করা হয়। এবং বহুকোষী প্রাণীদের কয়টি ভাগে ভাগ করা হয়? 9টি পর্বে ভাগ করা হয়। কয়টি পর্বে ভাগ করা হয়? 9টি পর্বে ভাগ করা হয়। এটা তোমরা খাতায় লিখে রাখো। এরপর দেখো 10 নম্বর পেজ। 10 নম্বর পেজ কি? 10 নম্বর পেজে রয়েছে নতুন শব্দ। কি? নতুন শব্দ। নতুন শব্দগুলো কি কি? শ্রেণী, বিন্যাসবিদ্যা, দ্বিপদ, নামকরণ, প্রজাতি, অনিমেলিয়া, সিলোম, সিলেন্টেরন, হিমোসিল, সেটা, নটোকার্ড, লার্ভা, সাইক্লোয়েড, গ্যানেট। তোমরা কি এগুলো পড়েছো আগে? যদি পড়ে থাকো কমেন্ট করো, না পড়লে তো দেখে পড়ে নাও। ওকে, এই অধ্যায় শেষে যা যা শিখলাম, এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পেরেছি? এই অধ্যায়ে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পেরেছি। এই অধ্যায় নিয়ে আমাদের ক্লাস আছে আর একটি, তোমরা আগে দেখতে আসতে পারো। ওকে, দেখো এখানে আমরা কি কি শিখলাম। এই অধ্যায় শেষে আমরা কি কি শিখলাম। ওকে, প্রাণীর কি? প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে সিলেন্টেরন বলে। কি বলে? প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কি বলে? সিলেন্টেরন বলে। এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। কি করে? এটা একাধারে পরিপাক ও সংবহনের কাজ করে। ভ্রূণের যে সকল কোষীয় স্তর থাকে, পরিবর্তিত টিস্যু বা অঙ্গ সৃষ্টি হয় তাদের তৃণস্তর করতে। বহুকোষী প্রাণীর পুষ্ঠকর্ণালী এবং দেহপ্রাচীর মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। কাকে সিলোম বলে? বহুকোষী প্রাণীর পুষ্টিকর্ণালী এবং দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে সিলোম বলে। হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। কিসের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয় ভাইয়া? হিমোসিলের ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হয়। তোমরা কোনো জায়গায় যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করবা, তাহলে বুঝিয়ে দেব। এরপরে এগুলো তোমরা পড়ে নিবা। দেখো, একটি স্ক্রিনশট নিয়ে পড়তে পারো। আমি এখান থেকে পড়ি আবার। ভার্টিব্রাটা উন্নত প্রাণী। ভার্টিব্রাটা দিয়ে কিন্তু তোমাদের আগে ভিডিও করা হয়েছে, নিচে দেখতে জানো তোমরা। ভার্টিব্রাটা নিয়ে কিন্তু আমাদের ভিডিও করা আছে। তোমরা অনেকেই ভার্টিব্রাটার ভিডিও দেখেছো। ভার্টিব্রাটা কিন্তু পরীক্ষায় আসবে। এদের নোটোকর্ড শক্ত কশেরুকযুক্ত মেরুদণ্ডে পরিবর্তিত হয়। স্নায়ুর সম্মুখ প্রান্ত স্ফীত হয়ে মস্তিষ্কে পরিণত হয়। মস্তিষ্ক কোরটির মধ্যে সুরক্ষিত থাকে। জলজ ভার্টিব্রাটা ফুলকার সাহায্যে, আর যারা স্থলে বাস করে তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায়। যারা স্থলে বাস করে যেমন মানুষ, তারা ফুসফুসের সাহায্যে শ্বাসকর্য চালায়। আর যারা জলে বাস করে যেমন ভার্টিব্রাটা, ওরা ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায়। ক্ষতিকর পোকাদের পেস্ট বলে। কাকে পেস্ট বলে ভাইয়া? ক্ষতিকর পোকাদের পেস্ট বলে। কাদের বলে? আবার বলো তো। ক্ষতিকর পোকাদের পেস্ট বলে। ওকে, এরপরে অনুশীলনীটি হলো শূন্যস্থান পূরণ করো। এটা তোমাদের বাড়ির কাজ। ওকে, যারা আগের পর্ব দেখো নাই তারা কমেন্ট করো। এটা তোমাদের বাড়ির কাজ। তোমরা এটা আগের পর্ব দেখে, অথবা যদি বই নামাতে হয় তোমরা আমাকে কমেন্ট করো, আমি বই নামানোর ভিডিও নিয়ে আসবো। এরপরে তোমরা এটা বাড়ির কাজটি তোমরা কমেন্ট বক্সে করে যাবা।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। কমেন্ট করো যে কোন এটির 1 নাম্বার উত্তর কি হবে, 2 নাম্বার উত্তর কি হবে। আগের ভিডিও দেখে নাও, নয়তো বা কমেন্ট করো, আমি ভিডিও নিয়ে আসবো কিভাবে বই নামাতে হবে। ওকে, তোমরা কমেন্ট করো। আসসালামু আলাইকুম।